আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের প্রি টেস্ট পরীক্ষা দিন যতই গড়াচ্ছে ততই নিকটে আসছে। তো তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসগুলো চলছে, তারই ধারাবাহিকতায় আজকে ইংরেজি প্রথম পত্রের ক্লাসে আজকে আমি আবার তোমাদেরকে স্বাগত জানাবো। তো দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্র ক্লাস প্রথমেই বলে নিয়েছি। দেখো, তো তোমাদের সাথে যথারীতি আমি আজও আছি, মোহাম্মদ রাহেল উদ্দিন। তো আজকে আমরা সেই পূর্বের ধারাবাহিকতার মতো টেক্সট বই থেকে একটি লেসন তোমাদের সামনে হাজির করছি। দেখো, এই লেসনটি হলো ইউনিট 11 থেকে। তো ইউনিট 11-এর লেসন 3-তে আমরা আজকে যাব। তো লেসন 3-র পার্ট বিতে তোমরা দেখবা একটি প্যাসেজ তোমাদের জন্য দেওয়া আছে। প্যাসেজটা হলো রিনিউয়েবল এনার্জি সোর্সেস 3, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির যে উৎস, এটার 3 নাম্বার পার্ট আমরা আজকে দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ক্লাসটি ভালো করে দেখবে। মনে রাখবা, এটা বড় একটা লেসন। তো এই লেসনটা পুরোপুরি যে তোমাদের পরীক্ষায় থাকতে পারে এমন না, অর্ধেক থাকতে পারে, 3 ভাগের 1 ভাগ থাকতে পারে। 1 নাম্বার বা 2 নাম্বার প্রশ্নের জন্য প্রথম টেক্সট হিসেবে থাকতে পারে, অথবা 3 নাম্বার প্রশ্নের জন্য দ্বিতীয় টেক্সট হিসেবেও থাকতে পারে। তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে, ক্লাসটি যেহেতু বড় হবে তাই আর্লি শুরু করতে চাই। আমরা পড়ব। এখানে তোমাদের মৌলিক কিছু তথ্য দেওয়া থাকবে, সাফিক্স প্রিফিক্স যোগ করে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অথবা তোমাদের সিমিলার ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। তো শুরু করি। দেখো, countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. অর্থাৎ পৃথিবীর সব দেশগুলো তাদের শক্তি সম্পদের উৎস হিসেবে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পদার্থ, যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলোর উপর নির্ভর করে থাকে। এগুলোর পাশাপাশি আছে হলো কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। এগুলোর উপরে ব্যাপকভাবে তারা নির্ভর করে। রিলাই, RELY, রিলাইয়ের সিমিলার ওয়ার্ড হলো ডিপেন্ড, DEPEND। মনে রাখবা, এই ডিপেন্ড বা রিলাই এগুলোর পরে অন বসে প্রিপোজিশন, আবার আপনও বসতে পারে। এই প্রিপোজিশনগুলো দেখবা, তাহলে তোমাদের ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের অন্য অন্য যেইগুলো গ্যাপ ফিলিং উইথ ক্লু, উইদাউট ক্লুতে কাজে লাগবে। আচ্ছা, there are 2 major types of energy sources, renewable and non-renewable. দেখো, পৃথিবীতে 2 ধরনের জ্বালানির উৎস আছে। একটি হলো নবায়নযোগ্য, আর একটা নবায়নের অযোগ্য। রিনিউয়েবল অর্থাৎ রিমেকেবল, রিইউজেবল অর্থাৎ নতুন করে তৈরি করা যাবে, নতুন করে ব্যবহার করা যাবে। এবং আরেকটা হলো নন রিনিউয়েবল অর্থাৎ নন মেকএবল, MAKABLE, অথবা নন ইউজেবল, USABLE, ব্যবহার করার মানে নতুন করে আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ ওয়ান টাইম ইউজ অনলি, একবার ব্যবহার করলেই ওটা শেষ। তাহলে 2 ধরনের এনার্জি সোর্স আমরা পেয়ে থাকি। দেয়ার আর হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। হাইড্রোকার্বন এগুলো হলো নবায়নের অযোগ্য একটি শক্তি সম্পদের উৎস। হাইড্রোকার্বন বলতে যেগুলো আমরা বলি সেগুলো হলো ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ জীবদেহ পুড়ে যে জ্বালানিগুলো তৈরি হয় সেগুলো হলো হাইড্রোকার্বন। অর্থাৎ আমি এর আগেও তোমাদের কোনো একটা লেকচারে বলেছি যে গাছপালা, জীবদেহ বা প্রাণীদেহ দীর্ঘদিন বহু বছর ধরে মাটির নিচে পচে থাকলে সেগুলো গলে পচে একটা নতুন ধরনের শক্তি সম্পদ হয়, সেগুলো কয়লা, তেল, গ্যাস ইত্যাদি এগুলো হয়ে থাকে। আর এগুলোই হলো আমাদের অনবায়নযোগ্য, অর্থাৎ এগুলো নবায়ন করা যায় না।
রিলায়েন্স অন দেম পোজেস রিয়াল বিগ প্রবলেমস। তো এই শক্তি সম্পদের উৎসর উপরে যদি আমরা মারাত্মকভাবে নির্ভর করে থাকি তাহলে আমাদের জন্য বড় সমস্যা সৃষ্টি করবে, সত্যিকার অর্থেই বড় সমস্যা। রিয়াল মানে এক্স্যাক্ট, অ্যাকচুয়াল ACTUAL অথবা এক্স্যাক্ট EXACT, এক্স্যাক্ট। প্রবলেম হলো ক্রাইসিস, আমরা জানি যে প্রবলেমের সিমিলার ওয়ার্ড ক্রাইসিস। ফার্স্ট, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy sources and the world eventually will run out of them. আমরা যেগুলো ফসিল ফুয়েল বলে থাকি, তেল, গ্যাস, কয়লা, এগুলো কিন্তু সীমিত। ফাইনাইট মিন্স লিমিটেড, LIMITED, লিমিটেড, রেস্ট্রিক্টেড, এগুলোর সীমানা নির্ধারণ করা আছে। ধরো কয়েক হাজার কিলো গ্যালন হতে পারে, আবার যে ধরনের পরিমাপের ব্যবস্থা আছে সেটা পরিমাপ করা যায়। অর্থাৎ এগুলো সসীম, অসীম নয়, এগুলোর সীমানা আছে। এই সীমানা পার হয়ে গেলে এগুলো আর আমাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ এগুলো আমরা কাজের জন্য পাবো না। এবং চূড়ান্তভাবে, ইভেনচুয়ালি মিন্স ফাইনালি, FINALLY, অথবা অ্যাজ আ রিজাল্ট, আমরা সিমিলার ওয়ার্ড এগুলো বলবো। এগুলো একসময় আমাদের জন্য ফুরিয়ে যাবে। রান আউট অর্থাৎ রান শর্ট, শর্ট পড়ে যাবে বা ফুরিয়ে যাবে। এন্ড, ফিনিশ। তো এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের জন্য প্রবলেম সৃষ্টি করবে। সেকেন্ডলি, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডিকেডস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট। তো প্রথম সমস্যা হলো এগুলো একসময় ফুরিয়ে যাবে। দ্বিতীয় সমস্যা হলো এগুলো আমাদের জন্য সামনের দশকগুলোতে খুবই ব্যয়বহুল হবে, অর্থাৎ খুব দাম বেড়ে যাবে। যেমন এখন জানো যে পেট্রোল বা ডিজেল, অকটেন, এগুলোর দাম অনেক বেশি। আগে এই ডিজেল বা কেরোসিন, যেগুলো আমরা আমাদের বয়সে যখন আমরা প্রাইমারিতে পড়তাম, খুব বেশি সময় না, 96-97 সালের ঘটনা, সেই সময় 16 টাকা বা 18 টাকা লিটার ছিল বা কেজি ছিল। আর এখন সেগুলো কত হয়ে গেছে? ডিজেল পেট্রোল মনে হয় তাও 50-60 টাকা হবে, ডিজেল বা কেরোসিন না। পেট্রোলের দাম আরও বেশি, বোধ হয় 80 কি 85 টাকা লিটার। তো অনেক ব্যয়বহুল হয়ে গেছে, ভবিষ্যতে আরও দাম বাড়বে, কারণ যখন ফুরিয়ে যাবে তখন তো অবশ্যই দাম বাড়তে থাকবে। আর এরপরে বলা হয়েছে এটা এই দামি হওয়ার সাথে সাথে পরিবেশের জন্য ক্ষতিকর। দ্য ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট, ড্যামেজিং মানে কলাপসিং, COLLAPSING, কলাপসিং, ধ্বংসাত্মক। ডিস্ট্রাকটিভ অর্থাৎ পরিবেশের ধ্বংস সাধন করে। থার্ডলি, তৃতীয় দফার এটার এই হলো, ফসিল ফুয়েলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস অন আর্থ এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং। এই জীবাশ্ম জ্বালানিগুলো পরিবেশের জন্য সরাসরি ক্ষতিকর প্রভাব আছে, আর এই ক্ষতিকর প্রভাবের কারণেই আমাদের বিশ্বটা গরম হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলো ক্ষতি করে, আমাদের ওজোন স্তরের ক্ষতি করে। ওজোন স্তর হলো এমন একটা স্তর যেই স্তর পৃথিবীকে ঠান্ডা রাখে, অর্থাৎ সূর্যের তাপ সরাসরি ওই ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে পৌঁছতে পারে না। কিন্তু যখন এই ফসিল ফুয়েলগুলো আমরা অতিরিক্ত ব্যবহার করব তখন পৃথিবীটা গরম হয়ে যাবে। আর তোমরা জানো গরম মানে গরম কোনো কিছু দ্বারা বা আগুন দ্বারা আমরা যে কোনো কিছুই নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি। যখন অতিরিক্ত পৃথিবীটা গরম হবে তখন ওজোন স্তরটা ফুটো হয়ে যাবে বিভিন্ন জায়গায়। তখন ওই ফুটা দিয়ে বা গর্ত দিয়ে, ছিদ্র দিয়ে বিভিন্নভাবে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করবে এবং আমাদের পৃথিবীটা আরও গরম করবে এবং রোগ ব্যাধি সৃষ্টি করবে। এবং একসময় আমাদের আইস ক্যাপস, এগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো যে আইস ক্যাপসগুলো গলে পানি সৃষ্টি করবে। ইন কন্ট্রাস্ট, রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশেবল অ্যান্ড নেভার রান আউট। বলা হয়েছে ইন কন্ট্রাস্ট মানে তুলনামূলকভাবে। দেখো, কম্পেয়ার আর কন্ট্রাস্টের দুটা আলাদা দিক আছে। কম্পেয়ার মানে একই জিনিসের মধ্যে তুলনা করা, একই জিনিস। যেমন তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার সাথে অন্য স্কুলের আরও একজন ক্লাস 10-এ পড়ে, তোমরা সেম, তুলনা করা হবে। আর কন্ট্রাস্ট হলো সেটার বিপরীত দিকগুলো দেখানো হবে। যেমন আমরা
ক্লাস 10-এর সাথে 9 বা 11-এর বিপরীত দিকগুলো দেখতে পারি। অর্থাৎ একটা ভালো জিনিস যেটা দুটো জিনিসের ভালো দিক যদি তুমি তুলনা করো সেটা হলে বলা হবে কন্ট্রাস্ট। দুটো জিনিস খারাপ যদি তুলনা করো সেটাও দুটো ভালো বা দুটোই মন্দ দিক তুলনা করলে সেটাকে বলা হবে কম্পেয়ার। আর একটি ভালোর সাথে আরেকটি মন্দর তুলনা করা বোঝাইলে সেটাকে হবে কন্ট্রাস্ট। তো বলা হয়েছে যে তুলনামূলকভাবে আমাদের এই যে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ বাতাস বা সূর্য শক্তি এগুলো অবশ্যই আমাদের জন্য সারাক্ষণ আছে, কনস্ট্যান্ট অর্থাৎ রেগুলার, অলওয়েজ তুমি সেটাকে পাবা। এবং এটা রিপ্লেনিশেবল মিন্স রিনিউয়েবল, এগুলো শেষ হয়ে যাবে না, নতুন করে তৈরি করা যাবে এবং সেগুলো কখনোই ফুরিয়ে যাবে না, নেভার রান আউট, কখনোই শেষ হয়ে যাবে না। মোস্ট রিনিউয়েবল আমরা পরবর্তী স্লাইডটাতে যাব। দেখো লেখা আছে মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। দেখো এখানে শব্দটা ডিরেক্টলি আমি বলেছি, তোমরা ডাইরেক্টলিও বলতে পারো, একটা আমেরিকান উচ্চারণ একটা ব্রিটিশ উচ্চারণ, কোনো ভেদাভেদ নেই, তুমি যে কোনোটা বলতে পারো। তাহলে দেখো আমাদের বেশিরভাগ এই রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি শক্তিগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। সানলাইট or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial and industrial uses. অর্থাৎ সৌর শক্তি, সূর্য থেকে প্রাপ্ত শক্তি, সূর্যের আলো বা তাপ, এগুলো আমরা আমাদের ঘরবাড়ি গরম করতে ব্যবহার করতে পারি, ঘরবাড়িকে আলোকিত করতে পারি। অর্থাৎ এগুলো আমরা বেশি করে ব্যবহার করলে আমরা রুম হিটার মানে ঘরবাড়ি গরম রাখবো শীতকালে, সেই কাজও করতে পারি। আবার লাইট জ্বালাতে পারি, আবার গরমের দিনগুলোতে কি করতে পারি, ফ্যান ব্যবহার করে, এসি ব্যবহার করে ঘরটাকে ঠান্ডাও করতে পারি। অর্থাৎ ফ্যান চালানো, এসি চালানো, এগুলোর জন্য আমরা এই সৌর শক্তিটা ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো এগুলো দিয়ে কি করা যায়, বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়, জেনারেটিং ইলেকট্রিসিটি। জেনারেট, GENERATE, জেনারেট শব্দের অর্থ প্রডিউস, PRODUCE অথবা গ্রো। আবার আমাদের বাণিজ্যিক বা শৈল্পিক মানে শিল্প সংক্রান্ত কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কমার্শিয়াল অর্থাৎ ট্রেড, ব্যবসা বাণিজ্যের কাজেও ব্যবহার করি, আবার আমরা শিল্প কারখানার কাজেও এগুলো ব্যবহার করতে পারি। দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি। সূর্য শক্তিগুলো, সূর্যের যে তাপ, এগুলো কি করতে পারে, এই বাতাসকে একদিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারে এবং এগুলোই আবার বায়ু শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সূর্যের তাপ দিয়ে বাতাসকে আমরা একদিক থেকে আরেক দিকে প্রবাহিত করে সূর্য শক্তিটাকে বায়ু শক্তিতে রূপান্তরিত করতে পারি। বায়ু বিদ্যুৎ অর্থাৎ বাতাস দ্বারা বিদ্যুৎ তৈরি করা হয়, তোমরা জেনে থাকবে, পাবনাতে আছে। এবং এগুলো আমরা একসময় ক্যাপচার করতে পারি অর্থাৎ ধরে রাখতে পারি, ধরে সেগুলো টারবাইন অর্থাৎ চাকা, হুইল ব্যবহার করে এগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। অর্থাৎ বাতাসটাকে আমরা সূর্যের শক্তি দ্বারা একদিক থেকে আরেক দিকে ধাক্কা দিয়ে নিয়ে কোনো একটা চাকা মানে ইলেকট্রিক মেশিন আছে, মানে আধুনিক মেশিন, সেই মেশিনের সাহায্যে ঘোরায়ে সেটাকে আমরা বিদ্যুতে রূপান্তর করি। টারবাইনের বাংলা হলো চাকা, যেটাকে আমরা হুইল বলি, WHEEL, হুইল। দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ভ্যাপোরেট, ইভ্যাপোরেট। দেখো তখন কি হবে, এই বাতাস এবং সৌরশক্তি, সূর্যের তাপ, এই দুটো কী করবে, পানিকে বাষ্পে রূপান্তর করবে। ইভ্যাপোরেট মিন্স বাষ্পায়িত করা, বাষ্পে রূপান্তরিত করা, বায়বীয় যেটা। When the water vapor turns into rain or snow and flows downfall into rivers or stream, its energy can be captured as hydroelectric energy. আবার এরপরে যখন দেখবা এই বায়বীয় পদার্থটা একসময়
আকাশে ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলে এগুলো বৃষ্টিতে রূপান্তরিত হয়, বা এই বৃষ্টি মাটিতে পড়ে একসময় অনেক দিন ঠান্ডার মধ্যে থাকলে সেটা স্নো বা তুষার বা বরফে রূপান্তরিত হয় এবং সেগুলো বিভিন্ন নদীতে পড়ে। তার মানে আমরা যখন পানিটাকে বাতাসে মিশে দিলাম বাষ্প আকারে, সেই বাতাস আবার এক সময় ভারী হয়, আকাশে থাকে থাকে ভারী হয়ে গেলে সেগুলো আবার বিভিন্ন সময় তুষারপাত, অর্থাৎ বৃষ্টি হয়, বৃষ্টি থেকে তুষার বা বরফ হয়, এই বরফগুলো আবার নদীতে পড়ে এগুলার ব্যাপক স্রোত তৈরি হয়, মানে একটার পরে একটা চলতেই থাকে। আর এই স্রোতগুলো থেকে আমরা হাইড্রো ইলেকট্রিক এনার্জি ব্যবহার করতে পারি, অর্থাৎ পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। একবার বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করি, আবার পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করি। আর এই দুটার পেছনের শক্তি হলো সূর্যের তাপ। অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কজেস প্ল্যান্টস টু গ্রো। তাহলে বৃষ্টি এবং এই তুষার বা বরফের সাথে সাথে সূর্য শক্তি, সূর্যের যে লাইট বা আলো, এগুলোও গাছপালাকে বেড়ে উঠতে সহায়তা করে। প্ল্যান্টস প্রডিউস বায়োম্যাস। এই প্ল্যান্ট বা গাছপালাগুলো বায়োশক্তি, ম্যাস মানে শক্তি, বায়োশক্তি উৎপাদন করে, হুইচ এগেইন ক্যান বি টার্নড ইন্টু ফুয়েলস। আবার এই বায়োশক্তিগুলো আবার কি করা যেতে পারে, ফুয়েল বা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সাচ অ্যাজ ফায়ারউড, অ্যালকোহল এটসেট্রা আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি। তাহলে এগুলো আমাদের এই যে অ্যালকোহল আছে, তারপরে হলো এই জ্বালানি কাঠ, এগুলোকে আমরা কি হিসেবে বলি, বায়ো এনার্জি বা জীব শক্তি হিসেবে আমরা বলতে পারি। বায়ো বলতে এখানে জীব দেহ থেকে যেগুলো তৈরি হয় সেগুলো জীব শক্তি। এরপরের আরও একটি স্লাইড আছে, দেখো স্লাইডটা আমরা দেখব। সায়েন্টিস্টস হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ অ্যানাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স। অর্থাৎ বিজ্ঞানী যারা, তারা কিছু জিনিস খুঁজে পেয়েছেন, সেটা হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকেও আমরা নবায়নযোগ্য শক্তি হিসেবে ব্যবহার করতে পারি, এটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। আইডেন্টিফাইড মানে চিহ্নিত করা, রিকগনাইজ, যার সিমিলার ওয়ার্ড রিকগনাইজ, RECOGNIACD, রিকগনাইজড। ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডন্ট এলিমেন্ট ইন নেচার। অ্যাবান্ডন্ট মানে প্রচুর পাওয়া যায়, এগুলো প্রচুর মানে হিউজ। এই হাইড্রোজেনটা প্রকৃতির পরিবেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এলিমেন্ট মানে উপাদান আমরা জানি, ইনগ্রেডিয়েন্ট যার সিমিলার ওয়ার্ড। বাট ইট ডাজ নট এক্সিস্ট সেপারেটলি অ্যাজ আ গ্যাস। কিন্তু এই হাইড্রোজেন এলিমেন্টটা আলাদা গ্যাস হিসেবে পৃথিবীতে থাকে না, আলাদা গ্যাস না, অর্থাৎ অন্য কোনো গ্যাসের সাথে এরা মিশে থাকে। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ অ্যাজ উইথ অক্সিজেন অ্যান্ড মেক ওয়াটার। তার মানে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে মিশে থাকে আর সেগুলোই পানি তৈরি করে। আমরা জানি পানির দুটো উপাদান, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। লেখাই আছে পানির সংকেত হলো H2O, H2O, অর্থাৎ হাইড্রোজেনের দুইটা অণু এবং অক্সিজেনের একটি অণু। H2 মানে দুইটা অণু, আর O মানে ওর সাথে কোনো মানে পাওয়ার দেওয়া নাই, 1 2 3 কিছু দেওয়া নেই, 1 2 3, অর্থাৎ একটা অণু। তো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়, এগুলো আমরা অর্থাৎ হাইড্রোজেনটাকে আলাদা পাই না, পানির সাথে এটাকে পেয়ে থাকি। আচ্ছা, হাইড্রোজেন separated from another element can be burned as a fuel to produce electricity. তাহলে এই হাইড্রোজেনটাকে যদি আমরা অন্য কোনো উপাদান থেকে আলাদা করে নেই, সেপারেট অর্থাৎ ডিটাচ, DETACH, তার সাথে আবার ED লাগাবা, ডিটাচড আলাদা, পৃথকীকরণ। তোমরা জানো যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সময় আমি দেখিয়েছি। তাহলে ডিটাচড, এটা যদি হাইড্রোজেনটাকে অন্য উপাদান থেকে আমরা আলাদা করি, এগুলো আমরা এই হাইড্রোজেন দিয়ে বিভিন্ন ধরনের জ্বালানি তৈরি করতে পারি, যেগুলো আবার বিদ্যুৎ উৎপাদনের কাজেও লেগে থাকে। আওয়ার আর্থস ইন্টেরিয়র কন্টেইনস molten lava which gives off extreme heat. ইন্টেরিয়র মানে অভ্যন্তরীণ,
আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ মলটেন কিছু মানে হলো জ্বলন্ত লাভা আছে। লাভা এগুলো সুপ্ত অবস্থায় থেকে থাকে। এই সুপ্ত লাভাগুলো যদি বের হয়ে আসে তাহলে সেগুলো প্রচুর পরিমাণে তাপ তৈরি করে। তোমরা জানো লাভা হলো মূলত আগ্নেয়গিরির লাভা, আমাদের পৃথিবীর অভ্যন্তরে সুপ্ত অবস্থায় আছে। তোমরা ভূগোল পড়ে থাকো, অবশ্যই তোমাদের ভূগোল আছে, এটা বিষয়টা তোমরা বুঝবে। এই লাভাটা যখন বের হয়ে আসে তখন এটা প্রচণ্ড তাপ উৎপাদন করে। এক্সট্রিম অর্থাৎ অ্যাকিউট, ACUTE, তীব্র তাপ উৎপাদন করে। দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিওথার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস এটসেট্রা। তাহলে এই আমাদের পৃথিবীর অভ্যন্তরে যে হিটগুলো আছে এগুলো যদি প্রবাহিত হয়, স্টিম মানে হলো বাষ্প, STEAM, স্টিম অর্থাৎ এই ভ্যাপোরেট পদার্থ যেগুলো, এই বাষ্পীয় পদার্থগুলো যখন পৃথিবীর বাইরে আসতে থাকবে তখন এগুলো আমাদের এই জিওথার্মাল অর্থাৎ জিও মানে এই ভৌগোলিক যে তাপ, এই ভৌগোলিক অভ্যন্তরীণ তাপটা এগুলো আমাদের রিনিউয়েবল এনার্জি হিসেবে ব্যবহৃত হতে পারে, যেগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি বা ঘর বাড়ি গরম রাখতে পারি। ওশান এনার্জি কামস ফ্রম সেভারাল সোর্সেস। ওশান এনার্জি বলতে, ওশান শব্দের অর্থ হলো মহাসাগর। এই মহাসাগরের ভেতরে অনেকগুলো শক্তি আমরা পাবো, অনেকগুলো সম্পদ পাবো, এগুলো বিভিন্ন উৎস থেকে এসে থাকে। ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজ টু প্রডিউস এনার্জি। এই যে সমুদ্রগুলোর যে স্রোত আছে, টাইড মানে হলো স্রোত, তোমরা জানো টাইড হলো স্রোত, আর ওয়েভ মানে হলো ঢেউ। সমুদ্রের স্রোত এবং ঢেউ এটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগিয়ে শক্তিতে রূপান্তর করি, শক্তি সম্পদে রূপান্তর করতে পারবো। দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশেন ডেপথস। তা দেখো, দ্য সারফেস অফ দ্য ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দেন দ্য ওশেন ডেপথস। অর্থাৎ সূর্য যখন এই পানির উপরে তাপ দেয়, মহাসাগরের পানির উপর, সাগর বা মহাসাগরের পানির উপরে সূর্য তাপ দিলে উপরিভাগটা সাগরের অভ্যন্তরে বা ভেতরে বা নিচের পানির তুলনায় আরও বেশি গরম হয়। তোমরা জানো গরমের দিনে নদীতে যদি তুমি বা পুকুরে ঝাঁপ দাও, দেখবে পুকুরের উপরিভাগের পানিটা গরম, কিন্তু ভেতরে যখন ডুব দিবা তখন নিচের দিকে দেখবা ঠান্ডা। তার মানে হলো উপরে ডিরেক্টলি বা ডাইরেক্টলি সূর্যের আলো পড়ছে বিধায় ওটা গরম হয়েছে। ডেপথস মানে হলো গভীরতা, গভীর, এটা হলো নাউন। দ্য টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড আ এনার্জি সোর্স টু। অর্থাৎ এই যে আমাদের তাপমাত্রার তারতম্য, ডিফারেন্স অর্থাৎ ভ্যারাইটি, ভেরিয়েশন, এক এক জায়গায় এক এক রকম, উপরিভাগে গরম আর মধ্যভাগে একটু ঠান্ডা আর তার নিচের ভাগে আরও বেশি ঠান্ডা, এই যে তারতম্য, এই তারতম্যটাকে আমরা কাজে লাগিয়ে কি করতে পারি, বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তর করতে পারি। যেমন উপরিভাগটা গরম, ওখানে যদি আমরা টারবাইন বা মেশিন লাগিয়ে এটা বিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি। অর্থাৎ পানি দিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি হয়। যেমন তোমরা জানো কাপ্তাই, চট্টগ্রামের কাপ্তাই লেক থেকে জলবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। তো তোমাদের জন্য আজকে প্যাসেজটা আপাতত আমরা শেষ করছি। দেখো প্যাসেজের কিছু প্রশ্ন আছে, তোমার বইতেও আছে, তুমি মডেল কোশ্চেনেও পাবে। যেমন আছে, হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্সেস। রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলতে তুমি কি বুঝো? তাহলে আমরা আই মিন বাই লিখব না, হোয়াট ডু ইউ মিন বাই, আই মিন বাই এনার্জি রিসোর্স এভাবে লিখবা না, লিখতে হবে এনার্জি সোর্সেস অথবা রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর দ্যাট হুইচ উইল বি মেড এগেইন অথবা হুইচ উইল বি ইউজড এগেইন, এইভাবে অ্যান্সার লিখবা। হোয়াট ডু ইউ মিন বাই যদি থাকে আই মিন বাই, উই মিন, এগুলো লেখা যাবে না। সরাসরি যে সাবজেক্টটা, যেমন হচ্ছে এনার্জি, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটাকেই তোমরা সাবজেক্ট করবা। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো পরের স্লাইডে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, দেখো হোমওয়ার্কগুলো ভালো মতো করবে। এটা একটা স্টোরি, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। অর্থাৎ
এইটা তোমাদের একটা স্টোরি, আমি উপরের অংশটা লিখতে ভুলে গেছি। তো তোমরা এই স্টোরিটা পড়বে। মানে স্টোরি হলো ইচ্ছা থাকলে উপায় হয়, এটা এ থার্স্টি ক্রো যে গল্পটা সেটা। সুতরাং তোমরা বুঝেই গেছো, এই গল্পটা তোমরা বাসায় বসে বসে করে রাখবার, পারলে আমাকে দেখাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে, প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যাবে। তো সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।